কলেজের ম্যাথ কেমন? ম্যাট্রিক্স চিহ্ন কিন্তু আমি অলরেডি ফ্রিতে করাচ্ছি। গণিত শুধু একটা বিষয় নয়, এটি যুক্তি, চিন্তা ও সৃষ্টির সৌন্দর্য। যে পড়তে হবে কিভাবে, এই প্রসেসগুলোতে গেলেই একটা স্টুডেন্ট সবচেয়ে বেস্ট উপায় তার উচ্চতর গণিতের সবকিছু শেষ করতে পারবে। এইচএসসিতে সবচেয়ে বড় সিলেবাস ম্যাথ। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এইচএসসি 28 কেমন আছো তোমরা সবাই? আশা করি এই যে পোস্টারটা দেখে বুঝে গেছো আজকে ছোট্ট একটা ভিডিও বানাবো, কিন্তু অনেক ইনফরমেটিভ হবে, যেখানে তোমাদেরকে সবকিছু জানিয়ে দেওয়া হবে যে কলেজের ম্যাথ কেমন। মানে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের এইচএসসি উচ্চতর গণিতের যে পুরো যাত্রা, সে পুরো যাত্রার যে ম্যাথ চ্যাপ্টার কি কি আছে এবং কোন চ্যাপ্টার কিভাবে পড়লে সবচেয়ে বেস্ট উপায় কম সময়ে তুমি শেষ করতে পারবা, এবং কোন চ্যাপ্টারটার সাথে কোন চ্যাপ্টার রিলেটেড, মিড টার্মে কি আসবে, তারপর হচ্ছে তোমার ফার্স্ট ইয়ার ফাইনালে কি কি চ্যাপ্টার থাকতে পারে। ফার্স্ট ইয়ার ফাইনাল তো কম বেশি সব চ্যাপ্টারই থাকে, কিন্তু মিড টার্মে কি কি থাকতে পারে, সেকেন্ড পেপারে সব কথাবার্তা সব কিছু একটা ছোট্ট ভিডিওতে তোমাদেরকে জানাই দিব। সো আজকে এই কলেজের ম্যাথ কেমন, তুমি আগে বলো, তোমরা কি জানো? আচ্ছা, না জানলে কোনো অসুবিধা নাই। তোমাদেরকে একটা ছোট্ট একটা আগে চ্যাপ্টার ম্যাপ, চ্যাপ্টার যে পরিচিতি সেটা হচ্ছে যে তোমাদেরকে আগে একটু দেখাই। কিন্তু সুন্দর একটা কথা লেখা আছে এখানে, গণিত শুধু একটা বিষয় নয়, এটি যুক্তি, চিন্তা ও সৃষ্টির সৌন্দর্য। ইউক্লিড একবার একটা কথা বলছিল যে ঈশ্বরের যদি কোনো মত প্রকাশে ভাষা থাকতো তাহলে সেটা হয়তো গণিত। ইউক্লিড অনেক প্রাচীন একজন দার্শনিক ছিলেন, গণিতবিদ ছিলেন। উনি খুবই সুন্দর একটা কথা বলছে যে ঈশ্বর যদি তার কোনো মত প্রকাশের ভাষা খুঁজেন সেটা হচ্ছে গণিত। তো যাই হোক, খুব সুন্দর ছিল কথাটা। সো আমরা আমাদের এইচএসসির উচ্চতর গণিতে যে দুইটা পেপার আছে, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, সেই দুইটা পেপারে দশটা টোটাল যে 20টা চ্যাপ্টার আছে, এবং এই 20টা চ্যাপ্টার সম্পর্কে আমরা একটা বেসিক ধারণা এখন পেয়ে যাব। তোমরা সবাই জানো ম্যাট্রিক্স নির্ণয় হচ্ছে প্রথম চ্যাপ্টার। ম্যাট্রিক্স নির্ণয় কিন্তু আমি অলরেডি ফ্রিতে করাচ্ছি। ম্যাট্রিক্স নির্ণয় অলরেডি 9টা চ্যাপ্টার, 9টা ক্লাস শেষ হয়ে গেছে, এবং হচ্ছে তোমার কি আর 2টা ক্লাসের মাধ্যমে কিন্তু পুরো চ্যাপ্টারটা ফ্রিতে আমি করে দিয়েছি, তোমরা ইউটিউবে গেলে পেয়ে যাবো আমার। তো এই ম্যাট্রিক্স নির্ণয় আশা করি সহজ আছে এটা। তো আমি একটা কাজ করি, আগে ইম্পর্টেন্ট আর একটু কম ইম্পর্টেন্ট সে কথা বলি। প্রথমেই বলে রাখি, কম ইম্পর্টেন্ট বলে কোনো কথা নেই, কারণ সবগুলো থেকে এমসিকিউ আসবে না। আচ্ছা, আবার 8টা সৃজনশীল তোমাদের আসবে, সেখান থেকে তোমরা 5টা আনসার করতে হবে। কিন্তু 8টা থেকে 5টা আনসার করলেও অনেকে বলবে ঠিক আছে, তাহলে তো সব চ্যাপ্টার পড়া লাগে না। কিন্তু সব চ্যাপ্টার না পড়লে তোমরা কি অ্যাডমিশনে কি ধরা খাবা না আবার? সো তাহলে অ্যাডমিশনের জন্য সবই পড়তে হবে। তো কখন এটা মাথায় রাখবা না যে যে হচ্ছে কোনোটা খুব বেশি ইম্পর্টেন্ট, কোনোটা লেস ইম্পর্টেন্ট, জাস্ট খালি একটা আইডিয়া নিয়ে রাখবা, কিন্তু চ্যাপ্টার পড়তে হবে সবগুলাই, কিচ্ছু করার নাই, ঠিক আছে? সো ম্যাট্রিক্স এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার আসলে ভেক্টরকে বলা যাবে, কারণ ফিজিক্সের যে প্রথম চ্যাপ্টার সেটা কিন্তু ভেক্টর। এখানেও আবার ভেক্টর আছে, দুই ভেক্টরের মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু দেওয়া হয়েছে কেন আমি খুব একটা ভালোভাবে জানি না কেন দেওয়া হয়েছে। যাই হোক, হালকা কিছু পার্থক্য, কিন্তু মূলত আসলে ভেক্টর তো ভেক্টরই, ভেক্টর আর কি চেঞ্জ হবে। সো এটা একটু লেস ইম্পর্টেন্ট। বাকি মোস্ট ইম্পর্টেন্ট সরলরেখা, বৃত্ত মোস্ট ইম্পর্টেন্ট। সরলরেখা পারলেই তুমি বৃত্ত পারবা, এছাড়া কিন্তু তুমি কখনো সরলরেখা না পড়ে কখনো বৃত্ত পড়বা না, এগুলো মাথায় রেখে কথাগুলো। বিন্যাস সমাবেশ একদম ইউনিক একটা চ্যাপ্টার, খুবই মজার, খুবই দারুণ। এবং এই বিন্যাস সমাবেশ এমন একটা টপিক যেখানে ব্যাংক জব বলো, বিসিএস বলো, সেখানেও প্রশ্ন আসে। জিআরই নামক একটা পরীক্ষা আছে, গ্র্যাজুয়েশন রেকর্ড এক্সামিনেশন। তুমি যদি উচ্চশিক্ষার জন্য অনার্সের পরে, হ্যাঁ অনার্সেও যাইতে পারবা, মানে অনার্সের পরে মাস্টার্স বা পিএইচডির জন্য তুমি যদি যাইতে চাও তাহলে তুমি জিআরই করে তোমাকে যাইতে হবে, এগুলো পড়ার কথা অনেক। তো ওই জিআরইতেও তোমার কিন্তু এই পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন মানে বিন্যাস সমাবেশ থেকে প্রশ্ন আসে। আর আমার কাছে যে কেউ যদি জিজ্ঞেস করে সবচাইতে ইম্পর্টেন্ট টোটাল ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে কি, সেটা আমি বলবো এই ষষ্ঠ এবং সপ্তম নম্বর চ্যাপ্টার, মানে ত্রিকোণমিতির অনুপাত এবং সংযুক্ত গণিত ত্রিকোণমিতিক অনুপাত। কারণ এগুলো এমন লবণের মতন যে যেই তরকারিতে লবণ হবে না সেটা আর যাই কিছু খাওয়া যাবে না। সো ত্রিকোণমিতি আর সংযুক্ত গণিত ত্রিকোণমিতি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই দুইটার উপর বেসিস করে পুরোপুরি তোমার অন্তরীকরণ এবং যোগজীকরণ তোমাদেরকে করতে হবে। অন্তরীকরণ আর যোগজীকরণের লাইনে লাইনে পরতে পরতে তোমাকে আগে ত্রিকোণমিতি করতে হবে। তো একটু বলি ব্যাপারগুলো। এই ত্রিকোণমিতি ষষ্ঠ চ্যাপ্টার 6.1 6.2, আর সংযুক্ত গণিত ত্রিকোণমিতি যেটা সপ্তম চ্যাপ্টার, সেখানে 7.1 থেকে 7.7 পর্যন্ত তোমারটা 7টা চ্যাপ্টার, 7টা ছোট ছোট অধ্যায় বিভক্ত আর কি এগুলো, ঠিক আছে? আচ্ছা, অন্তরীকরণে 9.1 থেকে 9.9 পর্যন্ত, এবং এটা তোমাদের জন্য একদমই ইউনিক, কারণ তোমরা এই টপিকগুলা 9-10এও কখনো পড়ো নাই, ঠিক আছে? তো 9.1 থেকে 9.9 পর্যন্ত টোটাল হচ্ছে তোমার অন্তরীকরণ। যোগজীকরণ কি?
10.1 থেকে 10.7 এগুলো হচ্ছে তোমার যোগজীকরণের চ্যাপ্টারগুলো, ঠিক আছে। সো ইম্পর্টেন্ট কথা আসলে মারাত্মক ইম্পর্টেন্ট অন্তরীকরণ যোগজীকরণ এই দুটো জিনিসই রেট অফ চেঞ্জ পরিবর্তনের হার নির্দেশ করে হচ্ছে তোমার অন্তরীকরণ, আর এই পরিবর্তনের যে ফলাফল সে ফলাফল নির্দেশ করে হচ্ছে তোমার যোগজীকরণ। এগুলার সবই ইন ডিটেল তো তোমাদেরকে পড়তে হবে। তো তাহলে যেহেতু ইন ডিটেল পড়ার কথা আসছে, আরেকটা কথা বলে ফেলি যে পড়তে হবে কিভাবে। সর্বপ্রথম তোমাদেরকে পড়তে হবে বেসিক। সর্বপ্রথম তুমি যেই চ্যাপ্টারই পড়ো না কেন সেটা পড়তে হবে তোমাকে আগে বেসিক। বেসিক করার পরে কি করবে, একটা ফ্লো চার্ট বলে দিই। বেসিক করার পরে, বেসিক জিনিসটা জানার পরে তোমাদেরকে দেখতে হবে উদাহরণমালা, যে কোনো বইয়ের উদাহরণমালা। আচ্ছা, উদাহরণমালার পর কি করতে হবে, উদাহরণমালার তোমাকে করতে হবে অনুশীলনীর অঙ্ক, তোমাকে করতে হবে অনুশীলনীর অঙ্ক। অনুশীলনীর অঙ্কের পর তোমাকে কি করতে হবে, তোমাকে করতে হবে প্রত্যেকটা বইয়ের পেছনে মিনিমাম 15 থেকে 20টা করে থাকে সৃজনশীল। প্রত্যেকটা বই, তুমি কেতাব স্যারের বই কিনো, তুমি অক্ষরপত্র কিনো, তুমি রূপন্তী প্রকাশনের বই কিনো, তুমি যে কোনো বই কিনো না কেন, বইয়ের পেছনে তোমার থাকবে সৃজনশীল। সেই বইয়ের পেছনে সৃজনশীল সলভ করতে হবে। বইয়ের পেছনের সৃজনশীল, বইয়ের শেষ অংশের আর কি, বইয়ের শেষ অংশের, বইয়ের শেষে সৃজনশীল। আচ্ছা, তো তাহলে এই সৃজনশীলগুলো তুমি যদি না পারো, একটা চ্যাপ্টার শেষ করার পরে না পারতেই পারো, হুট করে তোমার ভুল হইতে পারে, এই জন্য তুমি ধরো রূপন্তী কিনলা, রূপন্তীর একটা তোমার কি সলিউশন বুক কিনলা, তোমাকে অবশ্যই অক্ষরপত্র কিনলা, অক্ষরপত্র তুমি সলিউশন বুক কিনবা, তাহলে তোমাদের একটু সুবিধা হয়ে যাবে। বইয়ের পেছনের এই সৃজনশীল পড়ার পরে লাস্ট তোমাকে এরপরে পড়তে হবে বোর্ডের যত সমস্যা। বোর্ডের সমস্যা বলি, দেখো কত প্রসেস, দেখছো বোর্ডের সমস্যা বলি, এই প্রসেসগুলোতে গেলেই একটা স্টুডেন্ট সবচেয়ে বেস্ট উপায় তার উচ্চতর গণিতের মানে টোটাল সবকিছু শেষ করতে পারবে। আচ্ছা, বোর্ডের সৃজনশীল পরে তুমি মনে করতে পারো হ্যাঁ স্যার মনে হয় শেষ হয়ে গেছে, না শেষ হয় নাই। এই বোর্ডের সৃজনশীলের পরে লাস্ট হচ্ছে তোমার কি টেস্ট পেপার সলভ, টেস্ট পেপার সলভ, বুঝছো? এই হচ্ছে ফ্লোচার্ট। তাহলে আরেকবার বলি, লাস্ট প্রথম হচ্ছে বেসিক পড়বা, বেসিক পড়ার পরে তুমি উদাহরণমালাতে যাবা, উদাহরণমালাতে গিয়ে তোমাকে কি পড়তে হবে, উদাহরণমালাতে গিয়ে তুমি সুন্দর মতন করে প্রত্যেকটা চ্যাপ্টারের মানে যত যত উদাহরণের অঙ্ক আছে সেগুলো দেখবা। এরপরে তুমি অনুশীলনের অঙ্কে যাবা, অনুশীলনের অঙ্কে যাওয়ার পরে বইয়ের শেষে যতগুলো সৃজনশীল আছে সেই সৃজনশীলগুলো নিজে নিজে সলভ করা ট্রাই করবা একটা চ্যাপ্টার পরে। এরপরে বোর্ডের যত যত সমস্যা আছে সেই সমস্যাগুলো সলভ করবা, লাস্ট অবধি তুমি টেস্ট পেপার সলভ করবে। এই দুইটা আসলে একই জিনিস, টেস্ট পেপার তো আবার বোর্ডের সমস্যাগুলি থাকবেই, টেস্ট পেপারে অনেক কলেজের তোমার সমস্যাগুলো থাকে, সেই টেস্ট পেপারের কলেজের সমস্যাগুলোও তুমি সলভ করতে হবে। তো এই যে এত বিশাল প্রসেস, তোমরা যদি প্রথম থেকে ফাঁকিবাজি করো তাহলে হবে? দেখে আমাকে বলো, শুধু কি ম্যাথ ফিজিক্স আছে না, কেমিস্ট্রি আছে না? এইচএসসি উচ্চতর গণিতের সিলেবাস অনেক বড়, সবচেয়ে বেশি বড় ম্যাথই, এইচএসসিতে সবচেয়ে বড় সিলেবাস ম্যাথের। এরপরে যদি বলতে হয় তাহলে মেবি ফিজিক্স বা বায়োলজি, এরপর হচ্ছে কেমিস্ট্রিটা 5টা অধ্যায় কিন্তু পড়া অনেক বেশি, মানে তুলনামূলক কেমিস্ট্রিতে অনেক পড়া, মানে সবচেয়ে বেশি যদি পিসিএমবির ক্ষেত্রে বলতে হয় তাহলে কিন্তু ম্যাথে, এটা যে কোনো পিসিএমবি টিচারই এটাকে তোমার অ্যাডমিট করবে যে ম্যাথ সবচেয়ে বড় সিলেবাস। তো তুমি যদি প্র্যাকটিস না করো, একটা ব্যাপার আছে, ম্যাথ কিন্তু থিওরিটিক্যাল এমন কোনো পড়া না যে তুমি পড়তে মানে জাস্ট পড়ে ফেলবা, তোমাকে ম্যাথ করতে হবে, এজন্য অঙ্ক করা, অঙ্ক পড়া না। তো এই যে হাতে কলমে যত বেশি যে প্র্যাকটিস করবে তার আয়ত্ত তত বেশি আসবে না। তুমি ম্যাট্রিক্স 10 নাকের একটা অঙ্ক করছো, কেউ একটা করবে, একবার করছে, কেউ ধরো 10 বার করছে, আচ্ছা 10 বার বাদ দাও, 3 থেকে 4 বার করছে, কার অ্যাকুরেসি বেশি আসবে, কার পরীক্ষার হলে কম সময় লাগবে অ্যান্সার করতে? তোমার যে পরীক্ষা সেটা 3 ঘন্টা, তার মধ্যে তোমার 25 মিনিট হচ্ছে তোমার এমসিকিউ, বাকি 2 ঘন্টা 35 মিনিট হচ্ছে সিকিউ, 5টা সৃজনশীল, তোমাকে 2 ঘন্টা 35-এর মধ্যে অ্যান্সার করতে হবে। সো দেখবা সময় কোনখান দিয়ে যে চলে যাবে। তো তোমাকে আনসার যে করতে হবে সেটার জন্য তোমাকে অ্যাকুরেসিটা লেভেলটা বাড়ানোর জন্য প্র্যাকটিসটা লেভেলটা বাড়াইতে হবে না? আশা করি বুঝছো তোমরা। তো আরেকটু বলে রাখি কি তোমার তাহলে কয়টা সৃজনশীল আসবে, 5টা সৃজনশীল, 10 নাম্বার করে করে 5 10 50, 25 নাম্বার হচ্ছে এমসিকিউ, টোটাল সিকিউ এমসিকিউ মিলে হচ্ছে 75 নাম্বার, বাকি 25 নাম্বার কি প্র্যাকটিক্যাল, সেটা নিয়ে টেনশন না করলে চলবে। আচ্ছা, কয়টা সৃজনশীল আসবে তোমার, টোটাল 8টা সৃজনশীল আসবে, দিতে হবে কয়টা তোমার 5টা সৃজনশীল, 8টার মধ্যে তোমার 5টা সৃজনশীল অ্যান্সার করতে হবে। আর বাকি কি কথা, আর বাকি হচ্ছে তোমার
কোনটা কোন বিভাগে থাকে সেটাও একটু বলে দিই। যেমন ম্যাট্রিক্স নির্ণায়ক, এটা ক বিভাগের, ভেক্টর ক বিভাগের, মানে ক বিভাগ থেকে 4টা, খ বিভাগ থেকে 4টা, 4 4 টোটাল 8টা, 8টা থেকে তোমার দিতে হবে 5টা, মানে ক বিভাগ থেকে 4টা সৃজনশীল আসবে, খ বিভাগ থেকে 4টা সৃজনশীল আসবে। সো ম্যাট্রিক্স নির্ণায়ক, ভেক্টর, সরলরেখা, বৃত্ত, বিন্যাস সমাবেশ, ফাংশন ও ফাংশন ল্যাঙ্গুয়েজ ছিল ক বিভাগের, বাকি ত্রিকোণমিতি খ বিভাগের, অন্তরীকরণ যোগজীকরণ খ বিভাগের। তোমরা বুঝছো? তুমি যদি ক বিভাগ থেকে 3টে অ্যান্সার করো, খ থেকে 2টে অ্যান্সার করতে হবে, 3 2 তোমাকে 5টা অ্যান্সার করতে হবে। তুমি যদি ক বিভাগ থেকে 2টে অ্যান্সার করো, খ বিভাগ থেকে তোমার 3টে অ্যান্সার করতে হবে, ঘুরে ফিরে তোমাকে 3 2 5 অ্যান্সারই করতে হবে। আচ্ছা, বাস্তব সংখ্যা সেকেন্ড পেপারের কি লিখতেছি, এটা ক বিভাগের। তারপর যোগাশ্রয়ী ক বিভাগের, জটিল সংখ্যা, বহুপদী, দ্বিপদী বিস্তৃতি, আর হচ্ছে যে ইনভার্স ত্রিকোণমিতি, গুলো ক বিভাগের। বাকি কোনিক্স, স্থিতিবিদ্যা, সমতলে বস্তু কণার গতি এবং তোমার বিস্তার পরিমাপ সম্ভাবনা। এই যে সমতলে বস্তু কণার গতি যে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেকেন্ড পেপারের যে নবম অধ্যায়, সেই সমতলে বস্তু কণার গতি, এটার আরেকটা নাম হচ্ছে গতিবিদ্যা। এটা আরেকটা নাম হচ্ছে গতিবিদ্যা। তোমরা ফিজিক্সে 3য় অধ্যায়ে পড়ো গতিবিদ্যা, সেই গতিবিদ্যা আর এই গতিবিদ্যা একদম সিমিলার। মানে কিছু জিনিস এখানে ম্যাথে হচ্ছে আর একটু বেশি এক্সট্রা তোমার প্রবলেম সলভ করতে হবে, কিন্তু গতিবিদ্যা তো আর চেঞ্জ হয়ে যাবে না, গতিবিদ্যা তো গতিবিদ্যাই থাকবে। সেই v = u + at যেগুলো তোমরা 9 10-এ পড়ছো, v² = u² + 2as, সেগুলো সব কিছু কিন্তু তোমার আছে। পুরা এইচএসসি উচ্চতর গণিতের একটা রোড ম্যাপ কিন্তু হয়ে যাচ্ছে। বাস্তব সংখ্যা, এই যে দেখো নাম্বার লাইন, প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি বোঝা যাচ্ছে। যোগশ্রী প্রোগ্রাম, লিনিয়ার প্রোগ্রামিং একটু লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ওই ভেক্টরের মতন, বাট তাও হচ্ছে তোমার পড়তে তো হবেই। আচ্ছা, এটা একটু আসলে অ্যান্সার করা সময় সাপেক্ষ, পোলাবেন্ডা অ্যান্সারই করতে চায় না এখান থেকে, এই জন্য আসেও না, শর্ট সিলেবাস তো ছিলও না। 2020 থেকে 2025 পর্যন্ত কিন্তু শর্ট সিলেবাসে এই যোগশ্রী প্রোগ্রাম ছিলই না। মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার জটিল সংখ্যা, মোস্ট ইম্পর্টেন্ট বহুপদী সমীকরণ, দ্বিপদী বিস্তৃতিও ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কৌণিক হচ্ছে অতিরিক্ত ইম্পর্টেন্ট, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা অতিরিক্ত ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি মোস্ট ইম্পর্টেন্ট। কিছুক্ষণ আগে মনে আছে তোমাদেরকে যে বলছি যে আমার কাছে পুরো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ত্রিকোণমিতি, এই ষষ্ঠ সপ্তম চ্যাপ্টার। সো এই ষষ্ঠ সপ্তম চ্যাপ্টার যদি তুমি পারো, তাইলেই তুমি বিপরীত ত্রিকোণমিতি পারবা। এই ষষ্ঠ সপ্তম থেকে কত নাম্বার আসবে? 20 নাম্বার আসবে। কোথায়? খ বিভাগে। এবং অন্তরীকরণ যোগজীকরণ থেকে 20 নাম্বার, টোটাল 40 নাম্বার, 4টা সৃজনশীল। বলছিলাম 4টা থেকে তুমি যদি 2টা অ্যান্সার করো, তাহলে ক বিভাগ থেকে 3টা অ্যান্সার করলে 3 2 টোটাল 5টা সৃজনশীল। আচ্ছা, তো তাহলে কি বলতে চাচ্ছি, এই ত্রিকোণমিতি ষষ্ঠ সপ্তম এই 2টা চ্যাপ্টার যদি কেউ পড়ে, ভালো করে পড়ে, তখনই সে এই বিপরীত ত্রিকোণমিতি পারফেক্টলি বুঝবে, এছাড়া বুঝবে না। তোমাদেরকে পুরো সবকিছু কিন্তু বুঝাই দিচ্ছি। এই 2টা ত্রিকোণমিতি যদি কেউ ভালো করে এই 2টা চ্যাপ্টার, তখনই সে অন্তরীকরণ আর যোগজীকরণ খুব ভালো করে পারবে। অন্তরীকরণ আর যোগজীকরণের প্রত্যেকটা লাইনে তোমাকে এই ত্রিকোণমিতি অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তো চিন্তা করো তাহলে এই ত্রিকোণমিতির উপর কত কিছু ডিপেন্ড করতেছে। আবার বলো, এই যে স্থিতিবিদ্যা আছে না, সেই স্থিতিবিদ্যাতে তোমার কি, সেখানেও কিন্তু তোমার ত্রিকোণমিতি অ্যাপ্লাই হবে। তো সব জায়গাতেই তোমার কিন্তু কি ত্রিকোণমিতিটা অ্যাপ্লাই হবে। সেটা নিয়ে আসলে এটা নিয়ে আসলে কি এর গুরুত্ব নিয়ে আসলে কথা বলে শেষ করা যাবে না। বাকি আশা করি তোমরা বুঝে গেছো। এখন প্রত্যেকটা চ্যাপ্টার তাহলে শুরুতে তোমাকে বেসিক পড়তে হবে নাকি হবে না? অবশ্যই বেসিক পড়তে হবে, বেসিক ছাড়া কোনো গতি নাই। তুমি যখন অ্যাডমিশনে যাবা, তোমার যদি বেসিক স্ট্রং না থাকে, তুমি কখনো আনসার করতে পারবা না। কিন্তু চ্যাপ্টারের নামগুলো তো আগে একটু মুখস্থ করা দরকার, তাই না? চ্যাপ্টারের নাম মুখস্থ করে ফেলবা, সবকিছু এখানে দেওয়া আছে। আমরা তো কথা বলছি, তোমরা তো দ্বিপদী বিস্তৃতি পড়ছো, 9 10-এ পড়ছো না? তারপর হচ্ছে তোমার বহুপদী সমীকরণ নিয়ে অনেক কিছু পড়ছো তোমরা, মুখ্য পদ, মুখ্য সহগ, বহুত কিছু পড়ে আসছো তোমরা। জটিল সংখ্যা তোমাদের জন্য একদম নতুন, যোগাশ্রয়ী তোমাদের জন্য একদম নতুন, বাস্তব সংখ্যার অনেক কিছুই তোমরা পড়ছো, কণিক একদম নতুন, স্থিতি গতি, এগুলা গতির কিছু জিনিস পড়ছো, বিস্তার পরিমাপও তোমরা পড়ছো, সম্ভাবনাও কিছু নিচে পড়ছো। তো এখন সেকেন্ড পেপারের যে সিলেবাসটা আছে 10টা চ্যাপ্টার, কিন্তু এগুলো এত বড় না, মানে ফার্স্ট পেপারের মতো এত বড় না। ফার্স্ট পেপারে বাপরে বাপ, ফার্স্ট পেপারে প্রত্যেকটা চ্যাপ্টারই বলতে গেলে বড়। তার মধ্যে তোমরা ছোটবেলায় আলিফ লায়লা দেখছিলা? আলিফ লায়লা রাত 8টার বিটিপি সংবাদের পর দেখাইতো। আলিফ লায়লা যে শুরু হইতো আর ভাই শেষ হইতো না, মানে 8:30 থেকে 9টা পর্যন্ত তোমার বহু আগের কথা এগুলা। এখন তো আলিফ লায়লার কেউ নাম শুনছো নাকি জানিও না। তো ওই আলিফ লায়লা রাত 8:30 থেকে 9টা পর্যন্ত দেখাইতো, 20 মিনিট দেখাইতো অ্যাডভার্টাইজ, 10 মিনিট দেখাইতো আলিফ লায়লা।
সেই আলিফ লায়লা বছরের পর বছর তোমার চলতেই থাকতো, শেষ হইতো না। সেই সরল লেখা হচ্ছে যে কাইন্ড অফ আলিফ লায়লা, শুরু যে হবে দেখবা শেষ হওয়ার নাম দিবে না। তাহলে এটা যদি আলিফ লায়লা হয়, তাহলে এই যে ত্রিকোণমিতি ষষ্ঠ সপ্তম, সেটা হচ্ছে আলিফ লায়লা স্কয়ার এবং অন্তরীকরণ আলিফ লায়লা কিউব। এবার চিন্তা করো কত বড়। মানে আমি আবার বলেও দিই কয়টার জন্য কয়টার মতো ক্লাস লাগে। ম্যাট্রিক্স চিহ্নকে 10টা 11টা ক্লাস লাগে, ভেক্টরে 4টা 5টা ক্লাস লাগে, সরল লেখাতে তোমার 25টা ক্লাস লাগে, বৃত্ততে 10 থেকে 12টা ক্লাস লাগে, বিন্যাস সমাবেশে 10 থেকে 12টা, ত্রিকোণমিতি এই দুইটা ষষ্ঠ সপ্তম মিলাই লাগে 25টা লেকচার। আচ্ছা, ফাংশনাল লেখচিত্র 5টা লেকচার, অন্তরীকরণে 25টা লেকচার, চিন্তা করতে পারতেছো, যৌগীকরণে 15 থেকে 17-18টা লেকচার। এই হচ্ছে অবস্থা। এগুলো বলে দিই। বাস্তব সংখ্যাতে দেখো, এখানে তো তুমি 25 শুনছো 3বার, কিন্তু এখানেও কিন্তু তুমি 25 আর 3বার শুনবা না। আচ্ছা দেখি, বাস্তব সংখ্যাতে 8টা লেকচার, যোগেশ্রী প্রোগ্রামে 4টা বা 5টা লেকচার, জটিল সংখ্যাতে 10টা বা 12টা, বহুপদী 10টা বা 12টা, দ্বিপদী 10টা বা 12টা, কণিক 14 থেকে 15টা, বিপরীত ত্রিকোণমিতি ফাংশন এটাতে 10টা 12টা, স্থিতিবিদ্যা 14টা 13 থেকে 14, সমতল বস্তু গতি 13 থেকে 14, বিস্তার পরিমাপ সম্ভাবনা 10টা বা 12টা। এই হচ্ছে দেখো, এই হচ্ছে যে একটাও তুমি 25 শুনছো, মানে সেকেন্ড পেপারের সিলেবাসটা একটু ছোট, মানে একটু তাড়াতাড়ি শেষ করা যায়, কিন্তু এই জাইগান্টিক সিলেবাস ফার্স্ট পেপারের, এটা শেষ করতে মাথা নষ্ট হয়ে যায়। এই ফার্স্ট পেপারের সিলেবাসটা নিয়ে সবাই অনেক সাফার করে, অনেক সাফার করে, অনেক চ্যাপ্টার বাকি থেকে যায়। তো প্রথম থেকে তুমি যদি এখনই শুরু করে দাও, তাইলে হয়তো বা তোমার সবকিছু ঠিকভাবে শেষ হবে। তোমাদের এই প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে কয়টা ক্লাস লাগবে না লাগবে, কিভাবে করবা, কিভাবে যাবা, প্যাটার্ন কি হওয়া উচিত, সব কিছু আমি বলে দিছি। আমার মনে হয় এই ছোট্ট ভিডিওটা তোমাদের কাজে লাগবে। যারা দেখবা অবশ্যই তারা উপকার পাবা, এবং অবশ্যই এগুলো মাথায় রাখলেই তোমার এইচএসসির ম্যাথের জার্নিটি স্মুথ হবে। তোমরা অবশ্যই আমাদের কোর্সে এনরোল হয়ে যাও, তোমাদেরকে সেরাভাবে ইনশাল্লাহ আমরা ম্যাথ পড়াবো। আমি আর রিফাত দুইজন মিলে খুব সুন্দর করে একটা তোমার কি কম্বিনেশন সাজাইছি। তো সেইখানে অলরেডি ম্যাট্রিক্স 10 তোমার শেষ হয়ে যাচ্ছে, সরল লেখা 4টা নাকি 5টা লেকচার শেষ হয়ে গেছে। তো তোমরা কলেজে যাওয়ার আগেই দেখবা 3 থেকে 4টা চ্যাপ্টার তোমাদের আয়ত্তে চলে আসবে, এবং কলেজে কিং লেভেল হয়ে, কিং টাইপ হয়ে তোমরা কলেজে যাইতে পারবা, যেখানে অনেকগুলো চ্যাপ্টার তোমাদের অলরেডি শেষ। আমাদের উপর ভরসা রাখো, তোমরা এইচএসসির সব আর্কাইভ ক্লাস পেয়ে যাবা। তো আর্কাইভ ক্লাস নিয়েও কোনো প্যারা নাই। সো একটু ভরসা রেখে তোমরা আমাদের কোর্সে এনরোল হয়ে যাও, ইনশাল্লাহ সেরা একটা সার্ভিস পাবা। সো সবাইকে অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।